গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। তো প্রথমে আমি আসলে ধন্যবাদ দিতে চাই ভয়েস অফ রিফর্মকে ফর ইনভাইটিং মি টু সাবমিট দিস কিনোট পেপার, অবশ্যই লেড বাই ফাইম মাসরুর ভাই, অ্যান্ড আই এম অলসো ইকুয়ালি হ্যাপি টু সি অল দ্য লার্নার ডিগনিটারিজ প্রেজেন্ট হিয়ার। আমি শুধু নাম ধরে বলতে চাই না, কারণ উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আর কি, যেহেতু সবার এই টাইম সেন্সিটিভ আছে। তো সবাইকে আদাব, আসসালামু আলাইকুম। তো আমাকে মাসরুর ভাই গত সপ্তাহে যখন বললেন যে স্নেহাশিস, আমরা শুনছি যে এসেনশিয়াল গুডসের উপরে টিডিএস বেড়ে যেতে পারে। এখন এসেনশিয়াল গুডসের উপরে যদি টিডিএস বেড়ে যায়, তো স্বাভাবিক এটা তো একটা জনজীবনের উপরে একটা আঘাত হিসেবে আসবে। আলটিমেটলি গিয়ে এই কস্টটা বিয়ার করতে হবে সাধারণ জনগণকেই। তো উনি বললেন তাহলে যে টিডিএসের যে ইম্প্যাক্ট, এখন টিডিএস তো আর আয়কর হয় না, এখন হয়ে গেছে একটা পরোক্ষ কর। তা আপনি এটাকে একটু অ্যানালাইটিক্যাল ওয়েতে দেখেন। আর সাথে আমাদের যে ভিএটির যে উনি বারবার উদাহরণ দিচ্ছিল আমাকে যে ইন্ডিয়াতে ভ্যাট রেট 5% করে ফেলছে, তা আমরা এখনও পর্যন্ত কেন 15%-এ আছি, কিছু সার্টেন গুডসের ক্ষেত্রে। তো তাহলে আসলে এটার ইম্প্যাক্টটা কী? কারণ পরোক্ষ কর যখন হয় তখন কিন্তু এটার ভারটা সাধারণ জনগণের উপরে, সেটা একদম রিক্সাওয়ালা থেকে অতিধনী যারা আছে প্রত্যেককে কিন্তু ইকুয়ালি কিন্তু বিয়ার করতে হয়। সো ইট হ্যাজ কাসকেডিং ইম্প্যাক্ট অন দি নেশন। কিন্তু আমি যে প্রেজেন্টেশনটা বানিয়েছি, এটা মোস্টলি আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখবেন একটু একটু অ্যানালাইটিক্যাল, এখানে অনেকগুলো অঙ্কের ভিত্তিতে করা। তো অঙ্কের ভিত্তিতে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যখন আপনারা রিপোর্ট করবেন তখন এখান থেকে যে কোনো একটা জিনিস পিক করে হয়তো আইটেম বাই আইটেম সিলেক্ট করে আপনাদের রিপোর্টিং করতে হয়তো সুবিধা হতে পারে। তো এই জন্য বেয়ার উইথ মি, এখানে একটু অঙ্ক বেশি দেন আমি বলবো থিওরিটিক্যাল পার্ট আর কি। সো এখানে আমরা যদি প্রথমে একটু দেখতে পাই, দেখেন এখানে কিছু গ্রাফ দেওয়ার চেষ্টা করেছি যে 2018-19 থেকে, হ্যাঁ 2018-19 থেকে আমরা যদি 2025-26 পর্যন্ত দেখি, তাহলে আমরা এখানে একটা রেশিও দেখানোর চেষ্টা করলাম প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর থেকে আমরা এই পর্যন্ত কতটুকু রাজস্ব আহরণ করেছি। তাহলে বারগুলো যদি দেখেন, দেখবেন 18-19-এও কিন্তু আমাদের 1,50,000 কোটি টাকা যেখানে আপনার কালেকশন দেখিয়েছে, এর মধ্যে 70,000 কোটি টাকায় কিন্তু আমার যদি দেখা যায় আয়কর থেকে এসেছে, আর ভিএটি অ্যান্ড কাস্টমস থেকে আসছে 1.5 লাখ কোটি টাকা। এভাবে যদি আপনারা যান তাহলে দেখবেন এখানে একটা সিগনিফিক্যান্ট পোর্শন, প্রায় অলমোস্ট দেখবেন 65 থেকে 67% এটা আমার ইনডাইরেক্ট ট্যাক্স থেকে আসছে, ভিএটি এবং কাস্টম ডিউটি থেকে আসছে। ইনকাম ট্যাক্সের কন্ট্রিবিউশন ইজ রাফলি 32 to 34%, ওভার দ্য ইয়ার্স। এটা যখন আমরা গ্রাফিক্যালি যাই তাহলে দেখবেন আগে যেভাবে আমাদের 54 বা 52% ছিল, ইদানিং আমরা দেখছি এটার ভারটা একটু আরও বেড়ে গেছে, প্রায় 65 অ্যান্ড অ্যাবাভ চলে গেছে। আপনারা যখন একটা শার্প ইনক্রিজ দেখবেন যে আসলে আমাদের কন্ট্রিবিউশনটা ফ্রম ইনডাইরেক্ট ট্যাক্সেস আরও বেশি বাড়ছে দিন দিন। অ্যান্ড দেন আমরা একটু চেষ্টা করলাম যে আসলে যে আমাদের এইটা কি রিয়েল কিনা, 65%-টা রিয়েল কিনা। তখন আমরা এনবিআরের যে 3 বছরের অ্যানুয়াল রিপোর্ট লাস্ট অ্যাভেলেবেল আছে ওখান থেকে একটু বের করার চেষ্টা করলাম। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যদি এখনও ওয়েবসাইটে সার্চ করেন তাহলে 2022-23-এর পরে অ্যানুয়াল রিপোর্ট কিন্তু পাবলিশ হয়, আমাদের 23-24 চলে গেছে, 24-25 চলে গেছে, 25-26-এ কিন্তু শেষ করে ফেলছি। তো মিডিয়ার বন্ধুদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা একটু লিখেন, যাতে কারণ অ্যানুয়াল রিপোর্ট না পেলে আমরা যারা এগুলো নিয়ে রিসার্চ করি এই তথ্যগুলো কিন্তু আমরা সঠিকভাবে পাই না। আপনার অ্যানুয়াল রিপোর্টের ওখান থেকে আমি বের করলাম, ওদের একটা 31 নম্বর সারণী আছে, ওখানে উৎসে করের হারটা দেওয়া থাকে। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে আমাদের যে আয়কর কালেক্ট হচ্ছে, যেটা আমরা বলছি প্রায় 32 to 34%, তার প্রায় 78% কালেক্ট হয় কিসের থেকে? উৎসে কর থেকে, টিডিএস থেকে। এখন ওই টিডিএসের মধ্যে বেতন ছাড়া বাকি সবগুলোই দেখবেন মিনিমাম ট্যাক্সের আওতায়। তখন আমরা ওই অ্যানুয়াল রিপোর্ট থেকে বের করলাম বেতন ছাড়া আমাদের উৎসে কর কতটুকু আছে। তখন দেখলাম 20-21-এ উৎসে কর, টিডিএস তো এখানে ভিডিএসটা তো এটা না, ভিডিএস তো ভ্যাটের মধ্যে আসছে। শুধু ইনকাম ট্যাক্সে দেখলাম বেতন ছাড়া 57,000 কোটি ছিল 20-21-এ, 56,000 কোটি ছিল 21-22-এ, 67,000 কোটি ছিল কোথায়? 22-23-এ। এখন আমরা যদি ভ্যাট অ্যান্ড কাস্টম ডিউটির সাথে যদি এই মিনিমাম ট্যাক্স, যেহেতু টিডিএসগুলো আমাদের আয়কর আইন অনুযায়ী ম্যাক্সিমাম ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হয়, তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা আরও যোগ করে দিই, তাহলে দেখেন প্রায় 76% ট্যাক্স কিন্তু হয়ে যাচ্ছে কোথায়? আপনার ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। নট অনলি ভিএটি অ্যান্ড কাস্টম ডিউটি, তার সাথে যদি টিডিএসটাও যোগ করে ফেলি তাহলে সেটা হয়ে যাচ্ছে কোথায়? ইনডাইরেক্ট ট্যাক্সের কম্পোনেন্ট হয়। আপনারা যারা সাংবাদিক আছে জানেন যে আমাদের আয়করের মধ্যে উৎসে কর যেটা কাটা হয়, এটা কিন্তু 163 ধারা অনুযায়ী কি ন্যূনতম কর হিসেবে হয়। সো তার এটাও কিন্তু ন্যূনতম করের আওতায় চলে আসছে। আমাদের ফরিদ স্যার আছেন, উনি অনেকবার বলেছেন যে আসলে আয়কর আর সে কি আয়করে আর নাই, এটা এখন ভিএটির মতো হয়ে গেছে আর কি, পরোক্ষ করের মতো। সো এই জন্য আমরা যদি দেখি যে দেখেন 69% থেকে 76% হয়ে গেছে। তার মাত্র যদি চিন্তা করেন ওই 24% যেটা আছে ওখানেও শুভঙ্করে ফাঁকি আছে। ওখানে আবার মিনিমাম ট্যাক্স অন সেলস নামে একটা কনসেপ্ট আছে।
ওইটা সহ যদি ধরেন তাহলে হয়তো এই স্ট্যাটিস্টিক্স দেখাবে প্রায় 80%-এর মতো ট্যাক্স আমার কালেক্ট হচ্ছে কোথায়, ইনডাইরেক্ট ওয়েতে, আর বাকিটুকু হয়তো আমরা আয়কর হিসেবে যেটা দেখছি বা স্যালারি হিসেবে যেটা আনছি। জি হ্যাঁ আসছি সেই উদাহরণ আসছি। তাহলে দেখেন আমরা একটু চেষ্টা করলাম যে বাংলাদেশ না, শুধু আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে কম্পারেটিভ স্টাডিগুলো কী, মানে আমাদের কম্পারেটিভ স্টাডিগুলো কী বলে। তাহলে দেখেন শ্রীলঙ্কায়ও কিন্তু 64.8% হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস থেকে আসে, পাকিস্তানে আসে 54.3, ভিয়েতনামে 60%, এশিয়া প্যাসিফিক যদি আমরা অ্যাভারেজ করি এটা 50.2, আর যদি ইন্ডিয়াতে যদি চিন্তা করেন এটা 48.5। কারণ একটা দেশের মানুষের আয়ের সক্ষমতা বাড়ার সাথে সাথে দেখবেন কি হয়, ডিরেক্ট ট্যাক্সের কম্পোনেন্টটা বেড়ে যায়, ইনডাইরেক্ট ট্যাক্সের রেশিওটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। এখানে আমাদের মানে আমি বলবো ইউসুফ সাহেবও আছেন, উনিও হয়তো আপনাদেরকে এই লাইটে মানে এই জায়গায় হয়তো একটু হাইলাইট করবেন যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সের রেশিওগুলো কি। তার মানে দেখেন আমরা যদি অ্যাভারেজের তুলনায় যদি চিন্তা করি, যদি 78% চিন্তা করি অ্যাজ কম্পেয়ার টু আদার ট্যাক্সেস, আমরা কিন্তু ওয়ে টু হাই অ্যাজ কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ। এখন এই যে আপনারা বললেন যে আয়কর, যেটা আপনারা বলছেন যে আয়কর কীভাবে ইনডিরেক্ট ট্যাক্স হয়, এটাই তো কোয়েশ্চেন্স। তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, দেখেন একটা প্রতিষ্ঠান তার রাজস্ব হলো 100 কোটি টাকা, মানে সে 100 কোটি টাকা সেল করে। এখন যদি এই 100 কোটি টাকা সেল, তার থেকে যদি 5 কোটি টাকা টিডিএস কেটে ফেলা হয়, মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স করা হয়, তাহলে এই 5 কোটি টাকা কিন্তু যখন সাপ্লাই করবে ডিস্ট্রিবিউটর তার কাছ থেকে কেটে নেবে 5 কোটি টাকা। কারণ তার মুনাফা যদি 11 কোটি টাকা হয়, বর্তমান যে ট্যাক্স রেট আছে সেই হিসেবে তার ট্যাক্স আসা উচিত ছিল কত কোটি টাকা, 3 কোটি টাকা। মানে আমি যদি 11 কোটিকে যদি 27.5 দিয়ে ভাগ করি 3 কোটি টাকা আসে। কিন্তু তাহলে দেখেন এখন আমার যে প্রফিটটা হচ্ছে, যে ধারণাগত মুনাফা, মানে 5 কোটি টাকা যদি ট্যাক্স দিতে হয় তাহলে আমার প্রায় 18 কোটি টাকা মুনাফা হতে হবে। তাহলে আমার যদি 18 কোটি টাকা মুনাফা হতে হয় তাহলে কার্যকর কর হার আর 27.5 থাকে না, সেটা হয়ে যাচ্ছে কত, 45.45। তাহলে প্রতিষ্ঠান কি করবে, যেহেতু তার ট্যাক্সেস বেড়ে যাবে, স্বাভাবিক সে চেষ্টা করবো যে তার প্রোডাক্ট যে প্রাইসিং আছে সেটা নিজে বিয়ার করবে না, এই কস্টটা কোথায় শিফট করবে, প্রোডাক্ট প্রাইসের মধ্যে শিফট করবে, কারণ তার প্রফিটেবিলিটি তো তাকে মেনটেন করতে হবে। এবং দেখেন কিন্তু এটা রিফান্ড হবে হয় না, না এখানেও একটু আবার শুভঙ্করের ফাঁকি আছে। ধরেন আমার ট্যাক্স কেটে ফেলছি 5 কোটি আর কর হচ্ছে 3 কোটি, আইন যেটা বলেছে যে যেদিন সূর্যোদয় হবে সেদিন সেটা আপনি সমন্বয় করতে পারবেন, যে বছর আপনি সুপার প্রফিট করতে পারবেন, মানে এই 5 কোটি টাকা মানে আপনার অ্যাডজাস্ট করার মতো প্রফিট করতে পারবেন, তখনই আপনি পারবেন। বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় এই ধরনের মার্জিন 45% মার্জিন করা, মানে আপনার এই প্রফিট বিফোর ট্যাক্স ইজ কোয়াইট আনলাইকলি এক্সেপ্ট ফর এ ফিউ ইন্ডাস্ট্রিজ অর সার্ভিস সেক্টরস, এটা সম্ভব না। তাহলে দেখেন আমরা বারবার কি বলে আসছি, জাতীয় রাজস্ব বোর্ড একটা খুব সুন্দর সিস্টেম করেছে ইন অ্যাসোসিয়েশন উইথ আইসিএবি। এই সিস্টেমটার নাম হচ্ছে ডিভিএস, ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম। ওই সিস্টেমে একটা প্রতিষ্ঠানের রেভিনিউ কত, প্রফিট কত, এগুলো কিন্তু সব কিন্তু আছে। এখন যদি শুধুমাত্র সাবসেক্টর ওয়াইজ অ্যানালাইসিস করে, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওয়াইজ যাবে, ইন্ডাস্ট্রি ওয়াইজ গিয়ে তারা যদি দেখে যে প্রফিট টু আপনার কি আপনার সেলসের যে রেশিওটা এটা কতটুকু, এই রেশিওটা জেনে ওনারা যদি টিডিএস হারটা নির্ধারণ করতেন, তাহলে প্রতিষ্ঠানের উপরে মানে ব্যবসার উপরে এই চাপটা কিন্তু আর তৈরি হতো না। সো আলটিমেটলি গিয়ে যেহেতু উৎসে কর্তনের হারটা বেশি, কোম্পানিগুলো কী করছে, এটাকে গ্রস আপ করে দিচ্ছে তাদের সেলস প্রাইসের সাথে। অ্যান্ড দেন আমরা যদি আরেকটু যাই, যে আমি আগের উদাহরণটা ধরলাম যে এই প্রতিষ্ঠানটা র মেটেরিয়াল পুরোটা বাংলাদেশ থেকে সোর্স করে আগেরটাতে, এখন যদি আমি একটু করে এক্সট্রাপোলেট করি যে তার 60% অফ দি ইনপুট ইম্পোর্টেড আর 40% ভ্যালু এডিশনস হয় বাংলাদেশে। ইউ অল নো যে আমরা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে দেখেন সে যদি 60 টাকা দিয়ে যদি আমদানি করে থাকে, এর উপরে কিন্তু আমদানির স্থলে 5% ট্যাক্স দিতে হয়, তার মানে কত টাকা, প্রায় 3 টাকা ট্যাক্স দিতে হয়। এখন এখানে 3 টাকা, আবার যখন বিক্রি করছেন, মানে আপনি ফিনিশড গুডস তৈরি করে যখন বিক্রি করছেন, তখন আবার কিন্তু 5% ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে 60 টাকার উপরে 3%, আর 100 টাকা যদি বিক্রি করেন 100 টাকার উপর আবার কত, 5%। তাহলে 3 আর 5 মিলে কত হয়, প্রায় 8 টাকা কিন্তু আপনাকে দিয়ে দিতে হচ্ছে। সো 8 টাকা দিতে হলে তার তো ইফেক্টিভ ট্যাক্স রেট আরও হায়ার হয়ে যাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, দিনের শেষে গিয়ে এগুলো কিন্তু সব প্রোডাক্ট কস্টে অ্যাড হয়ে ওই টোটাল প্রোডাক্ট কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর এইটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলেছি, আপনারা নিশ্চয়ই যে আমরা বসে আছি, বিদ্যুৎ আছে বলে বসে আছি। এই বিদ্যুৎ উৎপাদন কীভাবে হয়, প্রথমে একটা জ্বালানি থাকে, সেই জ্বালানিটা ইদার গ্যাস হচ্ছে অথবা কোল হচ্ছে, অথবা আমাদের উপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু হলে কি ইউরেনিয়াম থাকবে, আমরা ইউরেনিয়াম বাদ দিলাম, বর্তমানে আছে গ্যাস এবং কয়লা, আর হচ্ছে এইচএফও মানে আপনার ফার্নেস অয়েল দিয়ে। একটা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন গ্যাস কিনবে, তখন তাকে কিন্তু এই গ্যাস সরবরাহকারী থেকে 0.6% টিডিএস কাটতে হয়। কয়লা সরবরাহকারী যিনি আছেন ওনার কাছ থেকে কিন্তু 3% কিন্তু কি টিডিএস কাটতে হয়।
আবার বিদ্যুৎ উৎপাদন করার পর যে বিদ্যুৎ উৎপাদনকারী আছে, মানে যারা এই পাওয়ার প্ল্যান্টের জন্য কি পিপিএ সাইন করেছেন, তারা তো বিদ্যুৎ বিক্রি করছে কার কাছে? বিপিডিবির কাছে। বিপিডিবি যখন তাকে বিল দেয় তখন লাভ হোক আর লস হোক এটা কিছু যায় আসে না, 4% টিডিএস কেটে ফেলতে হয়, 4% টিডিএস। আবার এই বিদ্যুৎটা যখন আপনার ডেস্কো ন্যাসকো এদেরকে দিবেন, ওরা আবার কি করবে, এটার উপরে 4% টিডিএস কাটে। আইটেম কিন্তু একটাই, আপনি যদি সোর্স থেকে যদি যান, সেটা কয়লা হোক, গ্যাস হোক বা তেল হোক, দিনের শেষে গিয়ে কনভার্ট হচ্ছে বিদ্যুতে, তাহলে এই পুরো সাইকেলে গিয়ে এই জায়গায় হয়তো 0.6 বা 3%, এখানে গিয়ে 4%, এখানে গিয়ে 4%। তাহলে ইম্প্যাক্টটা কী? তাহলে আমি যখন একটা পাওয়ার প্ল্যান্ট করবো, প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট হোক, তাকে যদি 4% টিডিএস যদি অ্যাবজর্ভ করতে হয়, তাহলে সে কী করবে? প্রোডাক্টের প্রাইসের মধ্যে এমনভাবে করবে যাতে কী হয়, প্রোডাক্টের কস্ট থেকে মানে আপনার সাপ্লাই ভ্যালিউ থেকে ট্যাক্স ডিডাক্ট করার পর তার রিটার্ন অন ইনভেস্টমেন্টস কিন্তু যেন ইকুয়াল থাকে, তার এক্সপেক্টেড বা ডিজায়ার্ড রিটার্ন যেন থাকে। তাহলে দেখেন এই যে একটা সমন্বিতভাবে দেখা যে আসলে আমাদের জিনিসের দাম কেন বাড়ছে, তাহলে আমরা যদি এন্ড টু এন্ড এই প্রাইসিংগুলো এবং এটা টিডিএস ইম্প্যাক্ট অ্যানালাইসিস না করি, তাহলে আমার তো প্রাইস বাড়তেই থাকবে। দিনের শেষে গিয়ে কেউ তো আর নিজের পকেটে দিয়ে ইকুইটিটা হারাবে না। তাহলে আপনি দেখেন এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার চেষ্টা করেছি, এটা বিদ্যুতের ক্ষেত্রে। এবার আসেন সেবার ক্ষেত্রে কি হয়, আমরা যারা প্রফেশনাল আছি, ধরেন এখানে আমাদের তো মানে অনেক পেশাজীবী আমরা আছি, আপনি যখন স্বাভাবিক ব্যক্তি হিসেবে সেবা দিবেন, তখন আয়কর আইন বলছে 15% টিডিএস কাটতে হবে, 15%। তার মানে 100 টাকা যদি কাউকে সেবা দেন, 15 টাকা যদি টিডিএস কাটে, তাহলে কি হচ্ছে, 85 টাকা আপনি পাবেন। যে কোনো লয়ার যখন আপনি দেখবেন কোথায় যায়, একটা কেসে দাঁড়ায়, সে বলে ভাই আমাকে 100 টাকা দেন, ট্যাক্স ব্যাট বুঝি না, ট্যাক্স ব্যাট বুঝি না। তার মানে যত উৎসে কর্তন করতে হবে, ট্যাক্স হোক ভ্যাট হোক, সেটা সবগুলো ক্লায়েন্টের ঘাড়ে কিন্তু কি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে যদি 15 টাকা হয়, তাহলে সে 85 টাকা পায়। তার যদি মুনাফা যদি 20% হয়, বর্তমান যদি আমি 30%ও ধরি, অ্যাভারেজ যদি 25%ও কর হার হয়, তার কর আছে 5 টাকা, কিন্তু তার থেকে ট্যাক্স কেটে ফেলতেছি আমি কত, 15 টাকা। তাহলে 10 টাকাটা কী হবে? হ্যাঁ, আমাদের আয়কর আইন অনুযায়ী সেটা ভবিষ্যতে অ্যাডজাস্টেবল হবে, কিন্তু সে কি এত প্রফিট করতে পারবে? মানে একজন ইন্ডিভিজুয়াল সেবা দিয়ে সে কি 60% প্রফিট করতে পারবে এই 15% ট্যাক্সটাকে ডাইজেস্ট করার জন্য? আবার যদি কর্পোরেট হয়, তখন 7.5% টিডিএস হয়, তাকেও প্রায় আরও অতিরিক্ত প্রায় 27.5% মুনাফা করতে হবে যদি তার এই টিডিএসটাকে ডাইজেস্ট করতে হয়। সো দিনের শেষে আমি কী করি, আমি দেখছি যে আমি যার কাছে সেবা দিব, সে যেহেতু আমার কাছ থেকে 7.5% বা 15% কাটবে, আমি এমনভাবে ইনভয়েসিং প্রাইসিংটা করি যাতে আমার নেট যেন এফেক্টেড না হয়। তাহলে কোম্পানি কী করবে? কোম্পানি জানে যে প্রফেশনালের কস্ট এত টাকা, সেও তার প্রোডাক্ট প্রাইসিংয়ে কী করবে, এই কস্টটাকে লোড করে দিবে। সো আলটিমেটলি গিয়ে দ্য কাসকেডিং ইম্প্যাক্ট অফ টিডিএস ইজ বিকামিং অ্যান ইনডিরেক্ট ট্যাক্স কম্পোনেন্ট। এটা কিন্তু আর ডাইরেক্ট ট্যাক্সের কম্পোনেন্ট হিসেবে থাকছে না। আচ্ছা, যে 100 টাকা দেখালেন, জি জি, ভ্যাট আছে কিন্তু আবার 15%। এটাই তো বলছি, ভ্যাট তো আলাদা বলছি, শুধু টিডিএস এর কথা বলছি, ভ্যাট তো আছে আর কি। 50% কিন্তু আর ভ্যাট, জি ভ্যাটও আছে। জি, আমরা শুধু আগে ট্যাক্সটা কীভাবে ইনডিরেক্ট ট্যাক্স হয় ভাই প্রশ্ন করেছেন এই জিনিসটা দেখার জন্য। আবার দেখবেন এই পেরিটিটা আরও অনেক বেশি যদি বিদেশ থেকে কেউ সেবা রফতানি করে, টাকাটা যখন বাংলাদেশে ঢুকে, গার্মেন্টস যদি রফতানি করেন ঢুকে, তখন 1% টিডিএস হয়, কিন্তু সেবা রফতানি করে যদি টাকা ঢুকে তাহলে কত হবে, 7.5%। এটা 10 ছিল, গত বছর 7.5 করেছে। এখন দেখেন এগুলো অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, যে আপনি যদি এখনই ফোন করেন দেখবেন বলবে পেওনিয়ার বা এর সমস্ত কোম্পানিগুলো যারা আছে, বলবে দাদা আপনি কি সিঙ্গাপুরে একটা অ্যাকাউন্ট রাখতে চান? উনি একটা অ্যাকাউন্ট রাখবে। কী করবে, আমি সেবা রফতানি করব। আপনি কেমনে ধরবেন বাংলাদেশ থেকে সেবাটা রফতানি হয়েছে? এটা তো গুডস না, টেনজিবল ফর্মেটে না। করবে কি, এই অতিরিক্ত টিডিএস এবং ভিডিএসের জন্য টাকাটা কোথায় থাকবে? টাকাটা কিন্তু দেশের বাইরে থাকবে। আর আমি যদি ভদ্র মানুষ হই, যদি আমি কি 7.5% ট্যাক্স বাংলাদেশে রাখতে চাই, আমি কি করব? আমি আমার ক্লায়েন্টকে বলবো ভাই 7.5% টিডিএস হবে, তো $100 বিল হবে না। $100 সাথে আমি এমনভাবে গ্রস আপ করবো যাতে আরও $7.5 ঢুকাই দেবো। ঢুকালে কী হবে, আই উইল বিকাম লেস কম্পিটিটিভ উইথ মাই কম্পিটিটর। কারণ দিনের শেষে গিয়ে আমার টিডিএস তো আর অন্য দেশে নাই, মানে এই লেভেলে নাই। ওই দেশে যদি না থাকে, আমার দেশে যদি থাকে, আমার কস্ট যদি বেড়ে যায়, তাহলে আমি আমার কস্ট কম্পিটিটিভনেসটা কিন্তু কি হারিয়ে ফেলবো। সো দিনের শেষে গিয়ে দিস বিকামস আপনার কস্ট। এবং আপনারা দেখবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এখানে কি হয়, কৃষকরা তো আর সরাসরি কোথায় দোকানে গিয়ে বিক্রি করে না। কৃষক কাকে দেয়, বিপণনকারীকে দেয়, আমরা মিডলম্যান বলি, বা এখন কর্পোরেট হাউস আছে, ওই কর্পোরেট হাউস থেকে খুচরা বিক্রেতা বিক্রি করে। ধরেন আমরা একটা মডার্ন ট্রেডের ব্যবসা চিন্তা করলাম, তাহলে দেখেন কৃষক যখন বিপণনকারীকে দেয়, আইন বলছে কৃষক থেকে আপনার কত কাটতে হবে, 0.5% ট্যাক্স কাটতে হবে। এখন অনেকে তো কৃষকের থেকে ট্যাক্স কাটতে পারে না। কোম্পানিগুলো কমপ্লায়েন্সের জন্য কী করে, সে নিজের পকেট থেকে দিয়ে 0.5% টিডিএস দিয়ে দেয়। আবার বিপণনকারীরা নিজে কনজিউম করবে না, এটা বিক্রি করবে। আয়কর আইন বলছে বিক্রি করলে আপনাকে অবশ্যই কী করতে হবে, 1% মিনিমাম ট্যাক্স দিতে হবে।
তাহলে 0.5% হচ্ছে পারচেজের উপরে, সেলসের উপরে কত 1%। আবার যিনি খুচরা বিক্রেতা উনি কী করবেন, উনি বিপণনকারী থেকে যখন নেবেন ওনাকে আবার 0.5% ট্যাক্স কাটতে হবে এবং 1% মিনিমাম ট্যাক্স দিতে হবে। একটা হচ্ছে পারচেজের উপরে, আরেকটা হচ্ছে কিসের উপরে, সেলসের উপরে। এই পণ্যটা ধরে নেন চাল, পেঁয়াজ, আলু, আমি যেটাই বলি না কেন, তাহলে এই দেখেন একটা সার্কেলের মধ্যে গিয়ে দেখেন 0.5% অ্যান্ড 1%, 0.5% অ্যান্ড 1%, মানে শুধুমাত্র 3%-এ চলে আসছে কোথায়, শুধু টিডিএস থেকে। আর আমরা যেটা শুনতেছি এটা নাকি 1% হয়ে যাবে। তাহলে যদি এটা 1% হয়ে যায়, আগে যেটা 3% ছিল সেটা হয়ে যাবে কত, সেটা হয়ে যাবে প্রায় 4%-এর মতো। সো এগুলোর কাসকেডিং ইম্প্যাক্ট অফকোর্স কী হবে, ওই প্রাইসের সাথে অ্যাড করে ব্যবসায়ীরা নিশ্চয়ই বিক্রি করবেন, কেউ তার নিজের পকেটের পয়সা থেকে কি লং টার্মে বিজনেস করবেন না। সো এই ক্ষেত্রে দিস ইজ বিকামিং এ বার্ডেন টু দি আলটিমেট কনজিউমার। এবং এখানে যাই হোক, মানে আমরা মিনিমাম ট্যাক্সের এক্সাম্পলটা এখানে না দিই। এখন যদি আমরা আমাদের আজকে যে পরোক্ষ কর ব্যবস্থা নিয়ে আমরা আসছি, মূসকের জায়গায় আসি, তাহলে এখানে যদি আমরা একটু দেখি, প্রথম যে জিনিসটা আসে যেটা নিয়ে আমরা একটু শুরু করেছিলাম মূসকের হার নিয়ে। মূসকের হার নিয়ে যদি দেখেন তো আপনি দেখবেন যদি এখানে একটু চেঞ্জ আছে, ইন্ডিয়াতে কিন্তু 5% থেকে 40% পর্যন্ত রেট আছে। আমি একদম হাইয়েস্টটা দেখাই নাই, মানে নিত্য প্রয়োজনীয় এবং অন্যান্য পণ্য দেখেছি। জাপানেও দেখবেন 10%ও আছে, 8%ও আছে, ভিয়েতনামে 10%ও আছে, আবার 8%ও আছে, 5%ও আছে, 0 আছে, ইন্দোনেশিয়া 11% এবং 12%, সিঙ্গাপুর আছে 9%, অস্ট্রেলিয়া আছে 10%, এরকম আরও হাইয়েস্ট রেটও আছে, 25% রেট আছে, এরকম দেশও আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো। আমরা শুধু আশেপাশের দেশগুলোতে একটু কম্পেয়ার করে, জিএসটি, হ্যাঁ ইন্ডিয়াতে জিএসটি হিসেবে আছে, যা হোক এটা তো ইনডাইরেক্ট ট্যাক্সই। সো আমরা হয়তো নামটা হয়তো জিএসটি, বাট মানে আমরা বলতে পারি যে এটা ইনডিরেক্ট ট্যাক্সের কম্পোনেন্ট হিসেবে আসবে। আচ্ছা, তাহলে দেখেন এই এখন আমাদের যে প্রশ্নটা আসবে, আমি কিছুক্ষণ পরে যেটা দেখানোর চেষ্টা করব যে আসলে বর্তমানে আমাদের যে একাধিক মূসক হার আছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক থেকে কিন্তু এটাই প্রপোজ করা হয় যে আসলে আমরা একক মূসক হারে যেতে পারি কিনা, একটা সিঙ্গেল রেটে যেতে পারি কিনা। একটা সিঙ্গেল রেটে গেলে অনেক কমপ্লেক্সিটি কিন্তু দূর হয়ে যায়, কিন্তু এই কমপ্লেক্সিটি দূর করতে গিয়ে দিনের শেষে গিয়ে এন্ড কনজিউমারের উপর ইম্প্যাক্টটা কি, সেই স্টাডিটা কোনো থিঙ্ক ট্যাঙ্ক থেকে বা কেউ এটা করেছেন কিনা, নাকি আমি শুধু বললাম না আমরা একক মূসক হার চাই, পপুলার কনসেপ্ট। হ্যাঁ, বাংলাদেশ একক মূসক হার ডাইজেস্ট করার মতো অবস্থায় এখন বিদ্যমান করে কি করে না, সে বিষয়টা কিন্তু বিবেচনা করা দরকার। কারণ দিনের শেষে গিয়ে যত লেভেল হবে প্রত্যেকটা লেভেলেই কিন্তু এই পার্সেন্টেজটা যোগ হবে, এবং ক্রেডিট পাওয়া না গেলে ইট বিকামস পার্ট অফ দ্য কস্ট। মানে যদি কি রেয়াত ব্যবস্থা যদি চালু না থাকে, বর্তমানে আমাদের যে সিস্টেম আছে 15%, অথবা যদি রফতানি না হয় তাহলে যত টাকার পারচেজ করবেন এই টাকার কোনোটাই কিন্তু আপনি রেয়াত পাবেন না। মানে রেয়াতের ক্ষেত্রে কি আপনার একটা বাধা আছে। তাহলে এখন আমরা একটু দেখি যে যখন আপনি রেয়াত নিতে পারবেন না, একটা ব্যবসায়ী যখন রেয়াত নিতে পারবে না তখন কি হয়। ধরেন এই যে 115 টাকায় আপনি একটা প্রোডাক্ট কিনলেন, আপনি যদি জানেন যে প্রোডাক্টটা রেয়াতযোগ্য, 15 টাকা যে ভ্যাটটা আছে, যেটা ইউসুফ ভাইও বললেন যে একটা লয়ার বিল দিল 100 টাকার সাথে 15 টাকা ভ্যাট যোগ করে, তাহলে সেটা কত 115 টাকা হয়ে গেল। এখন ব্যবসার ক্ষেত্রে খরচ কত, ব্যবসার ক্ষেত্রে খরচ কিন্তু 115 টাকা না, ব্যবসায়ীদের ক্ষেত্রে খরচ হচ্ছে 100 টাকা। কারণ এই 15 টাকা সে তো তার সেলসের ভ্যাটের সাথে কি সেট অফ করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে বা রেয়াত নিতে পারে। কিন্তু যদি আপনি কোনো কারণে যদি এটা রেয়াত নিতে না পারেন তখন কিন্তু 115 টাকা ইজ বিকামিং এ কস্ট। ধরুন আপনি লয়ারকে বিল দিলেন, হ্যাঁ লয়ার ভ্যাট চালান দিল না, কিন্তু আপনাকে তো আইনগতভাবে ডিডাকশন অ্যাট সোর্স করতে হবে। করতে গিয়ে আপনি যখন এটাকে কি পারবেন না, আপনার পকেট থেকে দিয়ে দিবেন, তখন ইট ইজ বিকামিং কস্ট টু দি কোম্পানি। তার দিনের শেষে গিয়ে কি আবার কিন্তু এই খরচের উপরে কী হয়ে যাচ্ছে, আপনার টোটাল এক্সপেন্ডিচারটাকে এটা বাড়িয়ে দেয়। আমাদের বর্তমান যে আইন আছে, আইনের 2-18 ক নামে একটা ধারা আছে, ওখানে বলা হচ্ছে ধরেন আপনি যে বিডি জবস একটা অফিস ভাড়া নিয়েছে, যদি এটা আইটি এনেবল সার্ভিস কোম্পানি না হয়, এই যে বড় বড় রিটেল কোম্পানিগুলো কিসের ব্যবসা করে, শোরুমের মাধ্যমে ব্যবসা করে না, এটার উপরে 15% ভিএটি দিতে হয়, এবং এই 15% ভিএটিটা কিন্তু ওই কোম্পানি দেয়। ধরেন ইমরান ভাই একটা রেস্টুরেন্ট নিয়েছে, ওনাকে কিন্তু 15% ভ্যাট দিতে হয়। এই 15% ভ্যাটটা উনি ওনার সেলসের ভ্যাটের সাথে অফসেট করতে পারে না। হ্যাঁ, তাহলে কী হচ্ছে, যার যত বেশি শোরুম আছে, যে যত বেশি স্বচ্ছ হবে, মানে অ্যাকচুয়াল ভাড়াটা দেখাবে, তার তত বেশি ভ্যাটের ইমপ্লিকেশনটা আসবে। এখন মানুষ করে কি, শোরুম দেখায়, বাড়িওয়ালার সাথে হয়তো মাল্টিপল এগ্রিমেন্ট করে, যতটুকু দরকার মানে চাপ ভ্যাটে অফিসে চাপে অতটুকু ভ্যাট দেয়, বাকিটুকু দেয় না, কারণ সেটা কিন্তু কি রেয়াত নেওয়া যায় না। আমরা দেখেছি আমার 15% নিলে তো রেয়াত নেওয়া যাওয়ার কথা, যদি 15% হলেও পারে না, মানে কনকেটেড হয় তাহলে না পারে না এগুলোর ক্ষেত্রে কমার্শিয়াল স্পেসে কোনো ধরনের রেয়াত পাওয়া যায় না। আর ট্রানকেটেড রেট তার অনেক দূরে, বা রিডিউস রেট তার অনেক দূরে। অফিস ইকুইপমেন্ট, ফিক্সচার, আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি, ইন্টেরিয়ার ডিজাইন, যানবাহন ক্রয়, অফিস, শোরুম, মানে যে নামীয়, মানে একটা হোল লট অফ লিস্ট আছে যে জিনিসগুলো আপনি কিনলে আপনি কোনো ধরনের কী পাবেন না,
রেয়াত পাবেন না। সো আলটিমেটলি গিয়ে সেটা 7.5% বিল করুক, 10% বিল করুক বা 15% বিল করুক, আপনি যখন একটা নেগেটিভ লিস্ট ঢুকাই দেবেন, আপনি দিনের শেষে গিয়ে সেটা কিন্তু কি রেয়ারটা কিন্তু আপনি পাবেন না। মাসরুর ভাই যেটা বলতে চাচ্ছেন যে আপনি যদি রিডিউস রেটে দেন তাহলে না রেয়াত পাওয়ার কথা না, কিন্তু যদি ফুল রেটে দেন তাহলে তো রেয়াত পাওয়ার কথা। কিন্তু ফুল রেটে দিলেও এই লিস্টে যারা পড়বে, যেগুলো পড়বে, এগুলো কিন্তু আপনি রেয়াত পাবেন না। এটা কি নতুন করা হয়েছে না অনেক আগে থেকেই ছিল? এগুলো যখন নতুন আইন করা হয়েছিল তখন আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, আমি সেটাতে আসছি। তারপর দেন পুরনো আইনে যা ছিল অলমোস্ট সেটাই কপি পেস্ট হয়ে গেছে। সো আসলে নতুন বলে কিছু নাই, সেখানে আমরা আসছি আর কি। হ্যাঁ, অ্যান্ড দেন অগ্রিম কর আপনারা নিশ্চয়ই শুনেছেন, এবং এই কনসেপ্টটা এত বেশি কনফিউজিং, আমি যখন বাইরের কাউকে বুঝাই বা স্থানীয় কোনো ব্যবসায়ীকে বুঝাই অনেক কঠিন হয়ে যায়। অগ্রিম কর জিনিসটা কি? আগে একটা কনসেপ্ট ছিল এটিভি, অ্যাডভান্স ভিএটি। এটাকে যখন নতুন আইন হয় তখন এটাকে আবার নামটা চেঞ্জ করে দিছে, ভিটা কেটে দিছে, এটি রেখে দিছে, বলে এটা তো ইনকাম ট্যাক্স। কিন্তু বুঝাতে ব্যর্থ হয়ে আসলে এটা ইনকাম ট্যাক্স না, এটা ভ্যাট। তার মানে আপনি 100 টাকার পণ্য আনলে 15 টাকা তো ভ্যাট ইম্পোর্ট স্টেজে দিবেন। সরকার বলতেছে আরও 7.5% ভ্যাট দিবেন আপনি যদি বাণিজ্যিক আইটেম হয়। 7.5% ভ্যাট, 7.5% ভ্যাট মানে কি? সরকার ধরে নিচ্ছে যে আপনি যখন আমদানি করবেন এই পণ্যের উপর আপনি কত পার্সেন্ট পাবেন? 50% ভ্যালু এডিশন হবে। আর ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল হলে 2%, ধরে নিচ্ছে 13% মিনিমাম ভ্যালু এডিশন আপনার হবে। তাহলে চিন্তা করেন একটা কোম্পানি যখন সে ইম্পোর্ট করার সময় যদি দেখে যে তার ভ্যালু এডিশনটা এর থেকে কম, যদি সে কি স্ট্যান্ডার্ড রেটে না যায়, তখন তার জন্য সে কী করবে? এই ঝামেলা এড়ানোর জন্য ওই 60.5 টাকা 100 টাকার সাথে যোগ করে আবার কি করবে? প্রোডাক্ট কস্টের মধ্যে কিন্তু কি ঢুকিয়ে দিবে। অ্যাগেন ইট ইজ বিকামিং এ কস্ট। নতুন আইন যখন আনা হয়েছিল তখন বলা হয়েছিল কোনো ধরনের অ্যাডভান্স ভ্যাট বলে কোনো জিনিস থাকবে না। এগুলো রেভিনিউ শকের মেকানিজম হিসেবে এনবিআর এনেছে। বাট কিন্তু দিনের শেষে গিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে কিছুটা রিলিফ দেওয়া হয়েছে, কারণ এটা 5% ছিল। এগুলো আমরা বলার পর আস্তে আস্তে 4%, 4 থেকে 3, 3 থেকে 2 আসছে। আমরা চাচ্ছি এটা 2 থেকে আরও কমিয়ে দিতে। বাট কিন্তু কমার্শিয়াল গুডস যেগুলো আছে এগুলোর জন্য যদি আপনি 50% ভ্যালু এডিশন দিয়ে দেন, ইটস ওয়ে টু হাই। অ্যান্ড দেন আমাদের সিস্টেমে সবচেয়ে বড় ডিস্টর্শন হচ্ছে মূসক কর্তন। কারণ আমি যখন আসলে এই যে মানে কমপ্লায়েন্ট ভ্যাট পেয়ার পাবো না, তখন দেখা যাচ্ছে যিনি পণ্য পরিশোধ করবেন, ধরেন সাইদ ভাই ইউনিলিভারে চাকরি করতেন, তাহলে ইউনিলিভারকে পেয়েছে 1000 সাপ্লায়ার, ইউনিলিভারকে সাপ্লাই দেয়, ওই 1000 জনের কাছে আমি পৌঁছাতে পারতেছি না। এই জন্য ইউনিলিভারকে বলছি ভাই তুমি ভিডিএসটা কেটে গভর্নমেন্ট 100 টাকা জমা দাও। একদিকে বলছে ওই প্রতিষ্ঠান 6.3 দিয়ে ভ্যাট জমা দিবে, আবার ইউনিলিভার ভ্যাট কেটে জমা দিবে। তার মানে আপনার একই ভ্যাটের টাকা আপনিও জমা দিবেন, যিনি পণ পরিশোধ করবেন উনিও জমা দিবেন। পরবর্তীতে যদিও সমন্বয় নেওয়া যায়, কিন্তু এই সমন্বয় নিতে গিয়ে দেখা যাচ্ছে যদি বেশি হয়ে যায় 50,000 টাকার বেশি, তখন একটা ফেরত উদ্ভব হয়। ওই ফেরত উদ্ভবটা যদিও আইনে লেখা আছে 6 মাস পরে দিয়ে দেওয়ার কথা, তো মানে আদার দেন ফল ইম্পোর্টার কারা ফেরত পেয়েছে আপনারা সাংবাদিকরাই খুঁজে বের করতে পারবেন যে কয়জন আসলে এই ফেরতটা পেয়েছে। সো তার মানে দেখেন এটি এবং কি এই ভিডিএসের কারণে অনেকেরই কিন্তু একটা ফেরত কিন্তু উদ্ভব হচ্ছে। এবং দিনের শেষে গিয়ে আমি যখন জানবো যে একটা প্রতিষ্ঠান আমি 2 বছর আগে ফেরত পাবো না, তখন আমি আমার যত ইন্টারেস্ট কস্ট আছে, যত কস্ট আছে, সবগুলো আমি কী করবো? ফ্যাক্টরিং করব আমার প্রোডাক্ট কস্টের মধ্যে। তখন কিন্তু এটা কিন্তু কী হবে? আর রিকভারেবল ভ্যাট হিসেবে থাকবে না, এবং প্রোডাক্টের কস্ট অবশ্যই সেটা কি বাড়িয়ে দিবে। এখন আমরা প্রশ্ন করতে পারি, শেষ করতে পারবো? হ্যাঁ প্রায় শেষের দিকে। আচ্ছা, আমরা শেষ করতে পারি এভাবে যে আমরা বলছি কি নতুন আইন কি আসলে নতুন? যখন আমরা নতুন আইন নিয়ে আসছে আমরা অনেকে কাজ করেছিলাম যে ভাই নতুন আইন যেন ব্যবসায়ীরা সহজে কি ইমপ্লিমেন্টেশনে যায়। তখন বলেছিল মূল্য ঘোষণা দেওয়ার কোনো দরকার নাই, মানে আপনি কি প্রোডাক্ট বিক্রি করবেন এটার কোনো কিন্তু কি মূসক সহক দেওয়ার দরকার ছিল না। বলছিল রেয়াতের কোনো সীমাবদ্ধতা ছিল না, আপনি যাই কিনবেন শুধু চালান থাকলে রেয়াত পাবেন, সেটা ক্যাপিটাল গুডস হোক, লাক্সারি গুডস হোক, যে কোনো গুডস হোক, চালান থাকলে আপনি রেয়াত পাবেন। উৎস কর্তনের বাধ্যবাধকতা ছিল না। মূসক রিটার্ন বলছিল খুব সহজ এবং সরল হবে। আপনারা রিটার্ন একবার নিজেরা ফিল আপ করে দেখেন যে আসলে এটা কি সহজ বা সরল কিনা, মানে কারণ ড্রপ ডাউন বক্স তো নয়, আপনাকে সব ফর্ম ফিল আপ করতে হয়। সো এই জন্য দেখেন বলা হয়েছিল যে এটা হবে, বাট আস্তে আস্তে হচ্ছে কি 4.3 নিয়ে আসলো, রেয়াতের ক্ষেত্রে রেস্ট্রিকশনস নিয়ে আসলো, এবং উৎসে কর্তনে বিশাল এক লিস্ট দিয়ে দিল। আর মানে মূসক 9.1 তো আসলেই কমপ্লিকেটেড। তাহলে দেখেন আমরা যখন এখানে আসছি, রৌফ স্যারও আছেন, আমাদের ফরিদ স্যারও আছেন, আমরা এখানে সবচেয়ে বড় যে জিনিস আছে সুপারিশগুলো যদি চিন্তা করি যে আমাদেরকে আসলে যৌক্তিক মূসক হার নির্ধারণ করতে হবে, যেটা নিয়ে আমরা কথা বলছি। উপকরণ কর রেয়াতের যে সীমাবদ্ধতা এখান থেকে উঠে আসতে হবে। শিল্প খাতে যে আমদানির উপর অগ্রিম কর, এগুলো ধাপে ধাপে প্রত্যাহার করতে হবে। আমরা জানি একবারে যদি সব প্রত্যাহার করে সরকারের পক্ষে রেভিনিউটা কি ম্যানেজ করা সম্ভব হবে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে নেবে। বই সংরক্ষণ এবং ঘোষণা এগুলোকে সহজ করতে হবে। স্যার গতবার কিছু করেছেন, দিস ইজ নট এনাফ, আরও অনেক বেশি সহজীকরণ দরকার।
এবং পর্যায়ক্রমে ভিডিএস ব্যবস্থা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, এবং এটা কীভাবে সম্ভব সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং মূসক অব্যাহতি যেটা আছে সেটা আমাদেরকে যৌক্তিকভাবে হ্রাস করতে হবে, কারণ আমাদের বেস কিন্তু অনেক কম। আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ রিসার্চ করতে হবে, সেটা আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাবো। আইনের প্রয়োগ এবং তদারকিতে আমাদের সবচেয়ে বেশি উইকনেস আছে। বাজার কমিটি যারা আছে এদেরকে সংশ্লিষ্ট করতে হবে, এবং এখানে স্যারও আছেন, মালাপও আছেন। ইনভয়েস নিয়েও আমরা কথা বলেছি, ক্যাশলেস অর্থনীতি নিয়ে কথা বলেছি। সো এখানে খুব স্পেসিফিক ওয়েতে যদি যায়, দেখেন বর্তমানে আমাদের যদি মূসক হার চিন্তা করেন, 5% আছে 26টা পণ্য, সেবা আছে 8টি, 7.5% আছে 5টি এবং 3টি, 10-এ আছে 2টি সেবা। সো অলমোস্ট আপনি যদি দেখেন লং লিস্টটা, সরকার কিন্তু গ্র্যাজুয়ালি ধাপে ধাপে কোথায় চলে যাচ্ছে, 15%-এর দিকে চলে যাচ্ছে। যদি 15%-এর দিকে যায়, মানে এর বাদে সবই আমার 15%। সব 15%। এছাড়া আরও কিছু আছে 1.5%, 2%, 3% আছে, এগুলো খুব স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভ্যাট আছে, বাট মেজরিটি কিন্তু স্ট্যান্ডার্ড রেটে চলে গেছে। যদি স্ট্যান্ডার্ড রেট এতই ভালো হয়, 15% যদি এতই ভালো হয়, তাহলে তো ভ্যাট কালেকশনস অনেক বাড়ার কথা। তাহলে আদৌ ওই রিপোর্ট বা রিসার্চ আছে কি না যে এটা কি আমাকে এডিশনাল রেভিনিউ দিচ্ছে কি না? আসলে তো দিচ্ছে না, দিলে তো আমাদের কাঙ্ক্ষিত রেভিনিউ আমরা পেতাম। অ্যান্ড দেন এই বইগুলো যদি আপনাকে দেখায়, দেখেন আমি সাইদ ভাই, দেবব্রত দা, আমরা মিলে অনেক রিসার্চ করেছি এই বইগুলো সহজ করার জন্য, যে এত জটিল বইয়ের দরকার কি। আমরা প্রতি বছরই দিই, মাসুর ভাই, ফাহিম ভাই এবং মাসুর রিয়াজ ভাই, প্রতি বছরই দিই, কিন্তু দিনের শেষে গিয়ে আসলে আমরা এখন আর দেওয়া বন্ধ করে দিতে হবে, কারণ এগুলো তো কোনো কিছু রাখে না। মানে সহজীকরণ তো আসলে এটা হচ্ছে না, এত জটিল বই খাতা রাখার দরকার কি। ইনকাম ট্যাক্সে আয়কর আইন বলে না যে এই ফর্মেটে আপনাকে ক্রয়ের পুস্তক রাখতে হবে, বিক্রয় পুস্তক রাখতে হবে। একটা প্রতিষ্ঠানে তো লেজার আছে, ওই লেজারই তো এনাফ। আমি ওই লেজারকে যদি অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে তো এই জিনিসগুলো কী হয় না, আপনার লাগে না। তখন কি হয়, ব্যবসায়ীগুলো এগুলো রাখার জন্য তাকে আলাদা লোক এমপ্লয় করতে হয়, খরচ বাড়ে। দিনের শেষে আপনি ব্যবসায়ীর খরচ যত বাড়াবেন, ওই আপনার প্রোডাক্ট কস্ট কিন্তু ওইটাও কিন্তু কস্টের মধ্যে কিন্তু কি ঢুকে যাবে। অব্যাহতির ক্ষেত্রে আমাদের অব্যাহতি দেওয়া হয় প্রথম তফসিলে প্রজ্ঞাপনের মাধ্যমে, সাধারণ আদেশ দিয়ে এবং বিশেষ আদেশ দিয়ে, এবং থিঙ্ক ট্যাঙ্ক শুধুই বলে খালি অব্যাহতি কমাও, অব্যাহতি কমাও। আচ্ছা, কতটুকু অব্যাহতি? আমাদের গত 2022-23-এ মূসক টু জিডিপি ছিল প্রায় 2.8, আর আমরা অব্যাহতি দিয়েছি মাত্র 3.26। মানে আমরা যা কালেক্ট করেছি তার থেকে একটু কি বেশি অব্যাহতি দিয়েছি। এখন যদি এই অব্যাহতিগুলো দেওয়া না হতো, তাহলে এটার সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কী হতো, এটা কিন্তু ইভ্যালুয়েট করে দেখতে হবে। তাহলে এই জন্য জি মূসক টু জিডিপি 3.2 টোটাল ট্যাক্স এক্সাম্পশন না, শুধু মূসক, শুধু মূসক ছাড়। টোটাল ট্যাক্স এক্সপেন্ডিচার কিন্তু 3% বাড়ান না, ওটা না, ইনকাম ট্যাক্স আলাদা, ভিএটি আলাদা, কাস্টমস আলাদা। টোটাল ট্যাক্স এক্সপেন্ডিচার যেটা না, শুধু মূসকই 3.2 আর কি। হ্যাঁ, তো আচ্ছা, এটা 22-23 22-23-এর 22-23-এর লাস্ট ইয়ার হ্যাঁ না টোটাল ট্যাক্স এক্সপেন্ডিচার জি। মানে ভ্যাট ইনকাম ট্যাক্স মিলে এখনো 3% এর নিচে আছে, আচ্ছা। which is very high but জি। এখানে আসলে যেটা আছে, সবাই যদি ঢালাওভাবে যদি বলে যে আমার অব্যাহতি তুলে দাও, তাহলে আমাকে অবশ্যই অ্যাসেস করতে হবে সমস্ত তফসিলগুলো নিয়ে, প্রজ্ঞাপনগুলো নিয়ে, সাধারণ আদেশ এবং বিশেষ আদেশ নিয়ে কোন জায়গায় আমরা অব্যাহতিগুলো দিয়েছি, এগুলো ন্যাশনাল স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন কিনা। এবং যদি দরকার হয় যে ওই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে হবে, তাহলে আমরা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য দিই, যেটা সানসেট ক্লজ বলি, এবং কিছু পারফরমেন্স ইন্ডিকেটর দিই, যে তারা যদি ওইভাবে কন্ট্রিবিউট না করে, তাহলে আমরা তাদেরকে আর কি মূসক ছাড়টা দিব না। কিন্তু এসেনশিয়াল গুডস যেগুলো আছে, এগুলোকে যদি মূসক ছাড় অব্যাহতি না থাকে, তাহলে আমাদের যে টোটাল ভিএটি যেটা আছে ইম্প্যাক্টটা, এটা কিন্তু আরও জনগণের উপর কিন্তু কি বেড়ে যাবে বলে আমি মনে করি। অ্যান্ড দেন ইন্ডাস্ট্রি গবেষণা, এটা নিয়ে আমরা অনেক জায়গায় দেখিয়েছি। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় রিপোর্ট করেন যে বিভিন্ন কোম্পানি $1 বিলিয়ন ক্লাবে চলে গেছে, মানে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আপনার সেলস করছে। ধরেন এনবিআর চাইলে তার যদি রিসার্চ সেলটা যদি স্ট্রং হয়, তখন দেখবেন একটা কোম্পানির 40% মার্কেট শেয়ার আছে, সে 70% রেভিনিউ দেয়, মানে টোটাল কালেকশনসে 70 দেয়। তাহলে বাকি যে 60% যারা আছে, তাদের তো আরও 105% দেওয়ার কথা, তারা দিচ্ছে কত? 30%। তাহলে দেখেন 30% দিচ্ছে আর 105% পাওয়ার কথা, তো এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে রেভিনিউ কালেকশনসে। তাহলে এটা কে করবে? এটা এনবিআর এর রিসার্চ সেল করবে, মানে তাদের রিসার্চের মধ্যে বেরিয়ে আসবে যে কারা কারা এই মানে মূসক ফাঁকিটা দিচ্ছেন। এবং সাথে যদি তদারকি না করে, মানে আপনি যদি তদারকি না থাকে, তাহলে তো হবে না। কারণ তদারকি বলতে এটা বোঝায় যে ফিল্ডে গিয়ে তো আসলে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। যদি ইমপ্লিমেন্টেশন না করে, শুধু রিসার্চ করে, তাহলে রিসার্চ পেপার তো বসে থাকবে, বাস্তবে কি সেটা মনিটর করা সম্ভব হবে না। আর গ্লোবালি যেটা আছে, আপনি যদি দেখেন গ্লোবাল কনসেপ্টটা হচ্ছে ইনভয়েসিং, যেটা ব্রাজিল 2008-এ শুরু করেছে, দেন মেক্সিকো, দেন তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, সৌদি আরব, ফিলিপাইন অ্যান্ড ভিয়েতনাম, এবং লেটেস্ট ফ্রান্স ইজ আন্ডারটেকিং দ্য মেজার্স। তারা যেটা চেষ্টা করেছে, যেখানে যেখানে বড় ধরনের প্রতিষ্ঠান আছে, কেউ হয়তো একটা রেভিনিউ থ্রেশহোল্ড দিয়ে দিয়েছে যে এত কোটি টাকার উপরে যারা রেভিনিউ রেজ করে, তাদের জন্য আমরা ইনভয়েসিংয়ে যাব। এই ইনভয়েসিংয়ের মাধ্যমে কী হবে, যে কন্ট্রোলটা যদি এনবিআর হাতে থাকে, তাহলে যতগুলো ইএফডিএমএস যে আমাদের এখানে সাকসেসফুল হয় নাই, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন।
EFDMS ইজ নট সাকসেসফুল। এগুলোর জন্য দুই দিকেই অভিযোগ আছে, মানে জাতীয় রাজস্ব মেশিন যেটা যে মেশিন কখনোই কাজ করে না, কারণ ওই মেশিনটা কিন্তু সোলো ওয়েতে কাজ করছে, ইজ নট কানেক্টেড উইথ দি NBS সার্ভার অলওয়েজ, এবং রিয়েল টাইম ট্রানজ্যাকশন হচ্ছে না, এবং ব্যবসায়ীরাও কিন্তু কি এন্ট্রিটা ঠিকমতো দিচ্ছে না। সো দুই দিকেই অভিযোগ আছে আর কি। আবার ব্যবসায়ীরা বলে যে আমাকে ঠিকমতো EFDMS দেওয়া হয় না, যখন এটা বসে থাকে তখন আমাকে সাপোর্ট। ব্যবসায়ী কেন দিবে? ব্যবসায়ী যদি মানে জানেই যে আমাকে জি। ট্যাক্স চলে যাবে। জি জি। তো এখন দেখেন ইনভয়েসিং যখন ওই দেশগুলোতে চালু করেছে তখন তারা কিন্তু রিভলিউশনারি কিছু জিনিস আসছে। কীরকম আসছে যে তাদের অ্যাকচুয়াল রেভিনিউ কালেকশনসও হয়েছে, প্লাস রেয়াত সিস্টেম যেহেতু কাজ করে, এখনও অনেকে আছে পেপার দিয়ে 6.3 ইস্যু করে, কিন্তু 6.3 দিলেও সরকারি কোষাগারের ভ্যাটটা জমা হয় না, এদিকে একজন আবার রেয়াত নিয়ে ফেলছে। সো যখন এটা সিস্টেমে ম্যাচিং হবে তখন কিন্তু আপনার এই ইভেশনটা, ভ্যাট ইভেশনটা কিন্তু কি আনআর্থ করা অনেক ইজিয়ার হবে। সো দিস ইজ নট reinventing the wheel. The wheel has already been invented in 2008 or 2011. তা আমাদেরকে শুধু একটা প্রজেক্ট নিয়ে সাকসেসফুলি রেপ্লিকেট করতে হবে, না হলে আমরা এই ম্যাসিভ ভ্যাট ইভেশনসগুলো কিন্তু কি বের করে আনতে পারবো না। আর যদি দিনের শেষে যান, আলটিমেট সলিউশনসটা হচ্ছে কি ক্যাশলেস ইকোনমি, কারণ দিনের শেষে ভ্যাট লেইজ দ্য ফাউন্ডেশন ফর ট্রানজ্যাকশনের উপরে ভ্যাট বা GST হয়। তাহলে ট্রানজ্যাকশনস যদি ঠিকমতো বের করা যায় তাহলে আপনি ভ্যাটটা ঠিকমতো পাবেন। কিন্তু রেট ফিক্স না করে যদি শুধু ট্রানজ্যাকশন বেসে চলে যান তখন ইট উইল বিকাম এ বিগ বার্ডেন ফর দ্য বিজনেসেস। রেট এবং কি এই রেটের র্যাশনালাইজেশনসটা, আর যদি আপনি ক্যাশলেস অর্থনীতি করতে পারেন তাহলে কী হবে, ভ্যাটটা ঠিকমতো পাবেন, এবং ভ্যাট যদি ঠিকমতো পান, দিনের শেষে যখন বছরের শেষে একটা প্রতিষ্ঠান যখন অডিট রিপোর্ট করে তখন তার রেভিনিউ থেকে সব এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে প্রফিট পায়। এখন ধরেন একটা প্রতিষ্ঠানের রেভিনিউ কত এটা বের করা কিন্তু অসম্ভব ব্যাপার অনেক ক্ষেত্রে, মানে কমপ্লায়েন্ট কোম্পানি ছাড়া বাকিদের অ্যাকচুয়াল রেভিনিউ তথ্য কিন্তু কি কেউ আমরা পাচ্ছি না। সো ক্যাশলেস হলে আমি রেভিনিউ যদি ঠিকমতো পাই, ভ্যাটও পাবো এবং অ্যাকচুয়াল প্রফিটও পাবো। সো যার ফলে আমার আয়কর আদায়ও কিন্তু কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সো আমাদের দীর্ঘমেয়াদী সলিউশন হচ্ছে ক্যাশলেস। আর যদি আমরা শর্ট টার্মে চিন্তা করি তাহলে আমাকে অবশ্যই ইন্ডাস্ট্রি রিসার্চ করে এনফোর্সমেন্টে যেতে হবে, আর মিড টার্মে আমাদেরকে প্রজেক্ট নিতে হবে কীভাবে আমরা ইনভয়েসিংয়ে যেতে পারি। বাট নেভারদিলেস উইদাউট মানে স্ট্রাকচারিং দ্য VAT ল, মানে আমাদের VAT ল যে প্রবলেমগুলো আছে, সীমাবদ্ধতা আছে, এগুলো ফিক্স না করে যদি আমরা আবার কি ফুল ইমপ্লিমেন্টেশনে যাই তাহলে ব্যবসার জন্য করভার কিন্তু বেড়ে যাবে। সো উইথ অল দিস ওয়ার্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর প্যাশেন্স হিয়ারিং।